Good evening, student. কে জয়েন করেছো একটু জানো? ওকে, চলো তাহলে ক্লাস স্টার্ট করছি। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একবার প্লিজ জানিয়ে দাও, সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা, দিলে আমি ক্লাসটা স্টার্ট করব। ওকে, আচ্ছা দেখো, আজকে যেটা স্টার্ট করছি বোর অ্যাটমিক মডেল। আগের দিনের ক্লাসে আমি লাস্ট টার্ম যেটা করেছিলাম সেটা হচ্ছে ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টের ওপরে কিছু নিউমেরিক্যালস দুটো মতো করিয়েছিলাম। তো আজকে এর আগে আমরা যেটা করেছিলাম রাদারফোর্ড অ্যাটমিক মডেল। তারপরে বিভিন্ন রকম তোমার যে ইলেকট্রনের যে নেচার আর এগুলো নিয়ে স্টাডি করেছি, ডি ব্রগলি আরে এই সমস্ত যা ধারণা দেয় মোটামুটি এগুলো ডিসকাস হয়েছিল। এবার ফিরে আসছি বোর অ্যাটমিক মডেলে। ওকে, তো আমি প্রথমে বোর অ্যাটমিক মডেলের যে তোমার পস্টুলেট গুলো, মানে যেগুলোকে বাংলায় বলছে স্বীকার্য, সেগুলো আমি প্রথমে একটু ডিসকাস করে নিই। ওকে, দেখো দেখো এই যে বোর অ্যাটমিক মডেল, এখানে এইটা অ্যাকচুয়ালি কখন দেওয়া হয়েছে? এটা দেওয়া হয়েছে রাদারফোর্ড মডেল। রাদারফোর্ড যে মডেল দিয়েছিলেন, ঠিক আছে, সেইটার ড্রব্যাক গুলোকে নিয়ে। ঠিক আছে, আর একবার বলছি, আমি রাদারফোর্ড অ্যাটমিক মডেলের যে সমস্ত ড্রব্যাক গুলো ছিল সেইগুলোর ওপর বেস করে কি করা হয়েছে, সেই ড্রব্যাক গুলোকে নিয়ে বোর অ্যাটমিক মডেল দিয়েছেন, দিয়ে সেই জিনিসগুলোকে জাস্টিফাই করেছেন। ওকে, এরকম একটা ব্যাপার হয়েছিল। এবার দেখো এখানে আমি ডিটেলসে এবার আসছি। বোর অ্যাটমিক মডেলটা অ্যাকচুয়ালি কি দেখো। তাহলে আমি বললাম যে যে রাদারফোর্ড মডেলে যেটা হয়েছিল, নিউক্লিয়াসের ইনস্টেবিলিটি আমরা দেখেছিলাম। তার কারণ ইলেকট্রন যখন কোনো একটা পজিটিভ চার্জ সেন্টারে রেখে যখন রিভলভ করবে, মানে ভ্রমণ করবে, তখন সেখানে কি হয়ে যাবে, সেখানে তারা ক্রমাগত এনার্জি কি করবে, বিকিরণ করবে, এবং এনার্জি বিকিরণ করতে করতে এক সময় কি হবে, নিউক্লিয়াসে এসে পড়বে, কারণ তার ভেলোসিটি কমবে এবং নিউক্লিয়াসের দিকে ক্রমশ কি হবে, ধাবিত হয়ে আসবে। এবার এই হচ্ছে ছিল
এবার সেই নিউক্লিয়াসের ইনস্টেবিলিটিটাকে কি করেছে, প্রপার ওয়েতে বোর কি করেছে সেটাকে অন্যভাবে এক্সপ্লেন করেছে। তো দেখো তিনি কি করেছেন, ক্লাসিক্যাল যে ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, ঠিক আছে, সেটাকে কি করেছেন, ডিসকার্ড করেছেন। ক্লাসিক্যাল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে পুরোপুরি ডিসকার্ড করেছেন, দিয়ে তিনি তার পস্টুলেট গুলো দিয়েছিলেন। এবার পস্টুলেট গুলোর মধ্যে কি হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে ইন অ্যান অ্যাটম দ্য ইলেকট্রনস ক্যান রিভলভ রাউন্ড দ্য নিউক্লিয়াস অনলি অ্যালং সার্টেন সিলেক্টেড সার্কুলার অরবিট। ওকে, আমি আর একবার বলছি দেখো, এই যে বাংলায় বলছি, যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কেবলমাত্র সেই কক্ষপথগুলোতেই প্রদক্ষিণ করবে যেগুলো কি একটা নির্দিষ্ট ব্যাসার্ধের। ওকে, তার মানে দেখো, এটার মানে অ্যাকচুয়ালি বলছে যে ধরো এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, এটা ধরো আমার নিউক্লিয়াস, এর চারদিকে কে সেল, কে, তোমরা জানো কে এল এম এন এইভাবে নামকরণ করা হয়, কে যে অরবিটটা সেটা আছে এখানে, এই যে অরবিটটা এর এনার্জি কি থাকবে, এর একটাই এনার্জি, ঠিক আছে, এখানে আমি ই কে লিখলাম। এরপর দেখো নেক্সট, ধরো সেকেন্ড অরবিট, এটার নাম কি এল, এটার নেম এল হবে, তো এর এনার্জিটা আমি ই এল লিখলাম। তো এই তত্ত্ব অনুযায়ী অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে, এই যে অরবিট গুলো একটা নির্দিষ্ট অরবিটেই ইলেকট্রনটা কি করবে, ভ্রমণ করবে। ওকে, একটা নির্দিষ্ট অরবিটেই থাকবে, যেটা হবে কি নির্দিষ্ট ব্যাসার্ধের, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা হয়, এই যে ক্রমশ এই যে যাচ্ছে অরবিট গুলো একটা একটা করে বেড়ে যাচ্ছে, এর পরেরটা হবে কি এম, এম হবে। তো সেক্ষেত্রে কি হবে, ই এম গ্রেটার দেন ই এল গ্রেটার দেন ই কে, এর এনার্জি গুলো। এবার আমি এনার্জি রিলেটেড বিষয়ে আসছি। দেখো এখানে কি বলছে এবার, ইলেকট্রন ক্যান রিভলভ, electron can revolve only on those orbits whose angular momentum is an multiple of h by 2 pi। তো লেখা আছে এখানে এমভিআর, এমভিআরটা হচ্ছে কি অ্যাঙ্গুলার মোমেন্টাম, ঠিক আছে, এমভিআরটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা কি মাল্টিপিল এইচ বাই টু পাই, এইচ বাই টু পাই। ওকে, দেখো এই যে আগের যে পয়েন্টটা তার সাথে রিলেট করে দেখো, এই যে বৃত্তাকার যে কক্ষপথ গুলো এর ব্যাসার্ধের মান ধরে নিলাম আর, এই যে এখানে আরটা ধরা হয়েছে আর, ঠিক আছে, তাহলে ঘূর্ণনকালে এই যে ইলেকট্রনের এই এমভিআরটা কি, এটা হচ্ছে কিন্তু অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কৌণিক ভরবেগ, ঠিক আছে, ইংলিশটা লেখাই আছে, আমি বাংলাটা লিখছি, কৌণিক ভরবেগ এমভিআর, এটা কি হচ্ছে এইচ বাই টু পাই এর সরল গুণিতক, ঠিক আছে, মাল্টিপিল এইচ বাই টু পাই এর কি হবে, পূর্ণ সংখ্যার সরল গুণিতক। তাহলে এটা হয়ে যাবে ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, এন এইচ বাই টু পাই। ওকে, যেখানে এনটা কি, এনটা হচ্ছে 1 2 3 এরকম পূর্ণ সংখ্যা। ওকে, 1 2 3 4, এনটা এখানে লিখে দিচ্ছি 1 2 3 4 এরকম পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা, বাকিগুলো লিখে দিচ্ছি, কোনটা কি, এমটা কি, এমটা হচ্ছে ইলেকট্রনের মাস, ইলেকট্রনের ভর। ওকে, ভিটা হচ্ছে ইলেকট্রনের বেগ, ইলেকট্রনের বেগ। ওকে, আর কি আছে, আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ, আর কক্ষপথের ব্যাসার্ধ। দেখো এই হচ্ছে আমাদের পুরো ব্যাপারটা। এবার এই যে n ইকুয়াল টু 1 2 3 4 বললাম পূর্ণ সংখ্যা, যা কি কেন্দ্র থেকে ক্রমবর্ধমান দূরত্ব অনুসারে ইলেকট্রনের ক্রমিক সংখ্যাকে নির্দেশ করছে, ঠিক আছে। এনটা কি করছে, এনটা হচ্ছে এনটা অ্যাকচুয়ালি তোমার রিপ্রেজেন্ট করছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার।
ওকে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার মানে কি বললাম, যে কক্ষপথের ক্রমিক সংখ্যা, কক্ষপথের দেখো কক্ষপথের ক্রমিক সংখ্যা। ওকে, তাহলে দেখো বোরের এটা সেকেন্ড পস্টুলেট, আশা করি বোঝাতে পেরেছি। তারপরেরটা দেখো, ইলেকট্রন রিমেইনস ইন স্টেশনারি অরবিট where it does not lose or gain energy. Electron remains in stationary orbit where it does not lose or gain energy. তার মানে কি, এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যে এক একটা কক্ষপথে থাকছে, এইগুলোকে আমরা বলছি কি স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট, ওকে, স্টেশনারি অরবিট কখন বলা হয়? স্টেশনারি অরবিট মানে এগুলোকে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি যে এগুলো এক একটা এনার্জি লেভেল, ঠিক আছে। স্টেশনারি অরবিট মানে সুস্থির কক্ষপথ, এগুলোকে আমরা বলছি সুস্থির কক্ষপথ। ওকে, এগুলোকে কি বলা হয়? এই কক্ষপথগুলোকে এক একটা শক্তি স্তর বলা হয়, শক্তি স্তর, যেটাকে আমরা বলি এনার্জি লেভেল। ওকে, এবারে দেখো, এই যে আমি এর আগেই দেখিয়ে রেখেছিলাম যে নিউক্লিয়াস থেকে যখন আচ্ছা এই ছবিটা এখানে চলেছে, নিউক্লিয়াস থেকে যখন কি হয় কক্ষপথের দূরত্ব বাড়ে তখন শক্তি বৃদ্ধি পায়। এই যে দেখিয়েছিলাম দেখো, ইএম গ্রেটার দ্যান ইএল গ্রেটার দ্যান এ কে। ওকে, তাহলে এটা যদি 1 2 এইভাবে আমি এখানে নাম দিচ্ছি 1 2 3, কি হবে? E3 গ্রেটার দ্যান E2 গ্রেটার দ্যান E1, এইভাবে কিন্তু হবে। কি বললাম, যে যত শক্তি বৃদ্ধি পায়, এই কক্ষপথের যত দূরত্ব বৃদ্ধি পায় তত এদের শক্তি বৃদ্ধি পায়। ওকে, চলো এবার নেক্সট পয়েন্ট দেখো, ইজ স্টেশনারি অরবিট ডেফিনিট অ্যামাউন্ট অফ এনার্জি, সেটা তো বলাই হলো E3 গ্রেটার দ্যান E2 গ্রেটার দ্যান E1, যেটা এখানে আমি আগেই বলে দিয়েছি। এবারে এখানে তাহলে দেখো এনার্জি, ধরো এই যে E2 লেভেল বা এখানে এই যে তোমার যে ডিফারেন্স হলো E2 এর সাথে E1, তার যে ডিফারেন্স সেটা বেশি হবে E3 এর সাথে E2 যার তার থেকে, E4 আর E3, ঠিক আছে, এগুলোর থেকে কি হবে? বেশি হবে এই ডিফারেন্সটা। চলো এরপর বলছে ক্যালকুলেশন অফ এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন এ বোর অরবিট। এবার আসি এখানে আমরা কি কি ক্যালকুলেশন করব। এই গেল বোর পস্তুলেট। ওকে, এই গেল বোর পস্তুলেট। তাহলে আরেকবার থার্ড পয়েন্টটা বলে দিচ্ছি, দেখো থার্ড পয়েন্টটা বলেছে এনার্জি ইজ অ্যাবজর্বড অর এমিটেড অনলি হোয়েন অ্যান ইলেকট্রন মুভস ফ্রম ওয়ান স্টেশনারি অরবিট টু অ্যানাদার। ওকে, এনার্জি ইজ অ্যাবজর্বড অর এমিটেড, দেখো যখন E2 গ্রেটার দ্যান E1, তখন ধরো 2 নম্বর কক্ষপথ থেকে 1 নম্বর কক্ষপথে ইলেকট্রন জাম্প করবে, তখন এখানে কি হবে? এনার্জি এমিট করবে, কারণ হায়ার এনার্জি থেকে এটা লোয়ার এনার্জিতে আসছে। অ্যাবজর্ব কখন হবে? যখন 1 থেকে 2 তে যাবে, যেহেতু E2 গ্রেটার দ্যান E1, সেক্ষেত্রে কি হবে? এনার্জি অ্যাবজর্ব হবে। এনার্জি অ্যাবজর্ব করলেই তবে কি হবে? ইলেকট্রনটা এক্সাইটেড স্টেটে রিচ করবে, এক্সাইটেড স্টেটে কি করবে? রিচ করবে। এখানে কি হবে? এনার্জি অ্যাবজর্ব মানে শক্তির শোষণ, ঠিক আছে, সেটাই এখানে বলা হচ্ছে। যখন কোনো ইলেকট্রন উচ্চতর শক্তির একটি সুস্থির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির সুস্থির কক্ষপথে নেমে আসে, তখন ইলেকট্রনটি তরঙ্গের আকারে নির্দিষ্ট পরিমাণ শক্তি বিকিরণ করে। ওকে, আবার অন্যদিকে আমরা যদি বলি যে ইলেকট্রনটা কি করছে, যখন নিম্নতর শক্তি স্তর থেকে উচ্চতর শক্তি স্তরে স্থানান্তরিত হচ্ছে, তখন কি হবে? শক্তির শোষণ হবে, মানে এনার্জির অ্যাবজর্ব হচ্ছে। ঠিক আছে, বোঝা গেছে? বলো বুঝতে পেরেছো বোর তুলে?
চলো এবার দেখো নেক্সট, এখানে এবার আমরা দেখব অ্যাপ্লিকেশনস অফ বোর মডেল। ওকে, অ্যাপ্লিকেশনস অফ বোর মডেল। এই যে বোর মডেল আমরা যেটা পড়লাম এর অ্যাপ্লিকেশন কি কি, দেখো এখানে আমরা কি কি ক্যালকুলেট করতে পারবো। দ্য রেডিয়াস অফ অ্যানি বোর অরবিট, তাই তো, দ্য রেডিয়াস অফ অ্যানি বোর অরবিট, এখানে তাহলে হয়ে যাবে, এটা আমি আর ধরছি, ঠিক আছে, রেডিয়াস অফ অ্যানি বোর অরবিট আমরা কি করব, ব্যাসার্ধ ডিটারমাইন করতে পারবো। দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিট, আমরা কি করব, দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন অ্যান অরবিট, এটাও কিন্তু ডিটারমাইন করতে পারবো। ওকে, যেটা হয়ে যাবে ই, ই ধরে নিচ্ছি। আমরা আর কি কি দেখো এখানে ক্যালকুলেশন করতে পারবো, ফ্রিকোয়েন্সি, the frequency new, wave number new bar, wavelength lambda, ওকে, ওয়েভলেংথ ল্যামডা, এইগুলো কিন্তু আমরা ক্যালকুলেশন করতে পারবো। আর একটা কি, ওয়েভলেংথটা হচ্ছে ওয়েভলেংথ অফ স্পেকট্রাল লাইন, স্পেকট্রাল লাইন, ওয়েভলেংথ অফ স্পেকট্রাল লাইন। তারপর রিডবার্গ কনস্ট্যান্ট, রিডবার্গ কনস্ট্যান্ট। ওকে, দেখো একদম লাস্ট যেটা আমরা ক্যালকুলেশন করতে পারবো সেটা হচ্ছে আয়োনাইজেশন পোটেনশিয়াল অফ অ্যান অ্যাটম। ঠিক আছে, দেখো এই যে ফ্রিকোয়েন্সি মানে এটা মানে হচ্ছে কম্পাঙ্ক, ওয়েভ নাম্বার মানে ওয়েভ নাম্বারই হয়, এর আর বাংলা জানি না। স্পেকট্রাল লাইন মানে তো বর্ণালী, বুঝতেই পারছো। আর আয়োনাইজেশন পোটেনশিয়াল মানে আয়নীয় ভবন শক্তি, আয়নীয় ভবন শক্তি মানে কি, কোনো পরমাণুর বাইরের সেল থেকে, আউটার সেল থেকে যখন একটা ইলেকট্রন রিমুভ করা হয় তাতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি আয়োনাইজেশন বা আয়নীয় ভবন শক্তি। ওকে, চলো এবার আমরা তাহলে ফার্স্ট আমরা কি করব, রেডিয়াস অফ বোর অরবিট, যেটা ভীষণ ভাবে ইম্পর্টেন্ট, এটা আমরা ক্যালকুলেশন করব। ওকে, চলো দেখো, আমি পরপর এখানে বলে দিই ভালো করে, তোমরা লেখাটা ফলো করো, কারণ আমি যদি লেখাটা ইয়ে না করে পুরোটা বলি সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লেগে যাবে, সে কারণে এখানে লেখাটা পুরো টাইপ করে দিয়েছি। দেখো এখানে যেটা বলা হচ্ছে, আচ্ছা একটা সেকেন্ড দাঁড়াও, আচ্ছা দেখো এখানে যেটা আছে বোর রেডিয়াস, বোর রেডিয়াস আমরা এখন ক্যালকুলেশন করতে চলেছি। দেখো ভালো করে বোঝো, এখানে আমাদের যেই যেই টার্মগুলো ইউজ হবে, ধরো একটা ইলেকট্রন নিউক্লিয়াসকে রিভলভ করছে, সেক্ষেত্রে ইলেকট্রনের এখানে মাস এম,
মাস অফ ইলেকট্রন, ইলেকট্রনের ভর। ভেলোসিটি, ভেলোসিটি ভি, ভি স্পিডে ঘুরছে। রেডিয়াস অফ অরবিট, রেডিয়াস অফ অরবিট হয়ে যাচ্ছে আর। ওকে, এবার দেখো এই যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের পজিটিভ চার্জ কি ধরবো আমরা? দেখো পজিটিভ চার্জ অফ নিউক্লিয়াস কি ধরবো? দেখো অ্যাটমিক নাম্বার আমরা জানি জেড, জেড দিয়ে ডিনোট করি অ্যাটমিক নাম্বারকে। এবার অ্যাটমিক নাম্বার নিউক্লিয়াসের পজিটিভ চার্জের জন্য কে রেসপন্সিবল? প্রোটন, কারণ প্রোটনের পজিটিভ চার্জ। এবার অ্যাটমিক নাম্বার যদি জেড হয়, এটার মানে হলো জেড সংখ্যক প্রোটন আছে নিউক্লিয়াসে, তাই তো? জেড সংখ্যক প্রোটন আছে নিউক্লিয়াসে। তাহলে এক একটা প্রোটনের চার্জ কত? ই প্লাস। আমি তোমাদের একদম প্রথমের দিকে অ্যাটমিক স্ট্রাকচারের প্রথমের ক্লাসে দেখিয়েছিলাম কি, যে ইলেকট্রনকে আমরা ই নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি আর প্রোটনের চার্জকে আমরা ই প্লাস দিয়ে রিপ্রেজেন্ট করি, তাই তো? প্রথমের দিকে ক্লাসে আমি বলে দিয়েছিলাম। তাহলে দেখো পজিটিভ চার্জ অফ নিউক্লিয়াস কি হবে? জেড ই প্লাস, জেড ই প্লাস। ঠিক আছে, এই জায়গাটা যদি কারোর অসুবিধা থাকে অবশ্যই আমাকে বলবে কেন জেড ই প্লাস ধরা হচ্ছে। চলো এবার দেখো আমি কি করছি, এখানে কোন ল অ্যাকচুয়ালি ইউজ করব। আমরা এখানে কি ধরছি যে একটা ইলেকট্রন উইথ চার্জ ই এবং মাস ভি ভেলোসিটিতে কি করছে? আর রেডিয়াসের অরবিটের চারিদিকে ঘুরছে, রিভলভ করছে। ওকে, এবার এখানে আমরা ধরে নেব আর একটা জিনিস, এপসাইলন 0 পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম, পারমিটিভিটি অফ ভ্যাকুয়াম। ওকে, এবার এখানে কি দেখবো তাহলে? দেখো এই যে এই জায়গাটায় একটু ভালো করে, এই জায়গাটা বলছি খুব ভালো করে শোনো। তোমরা নিশ্চয়ই মহাকর্ষ সূত্র, কুলম্বের সূত্র এগুলো নিশ্চয়ই মনে রেখেছো। কুলম্বের সূত্র যখন দুটো চার্জ Q1 Q2, আমি এখানে আলাদা করে একটু দেখিয়ে দিচ্ছি। Q1 আর Q2, ওকে, দুটো চার্জ, এরা কি, এই যে Q1 Q2 এই যে দুটো চার্জের যখন আর ডিস্টেন্সে থাকে, ধরো দুটো চার্জ আর ডিস্টেন্সে থাকে, তখন কুলম্ব ফোর্স, এখানে যে ফোর্সটা কাজ করে তার একটা ল আছে, সেটা কি? F প্রপোর্শনাল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। এইটুকুই আমি এখানে বললাম বোঝানোর জন্য। এরকম একটা কি কুলম্ব ফোর্স আমরা ইউজ করি। ওকে, যদি মহাকর্ষ বলের কথা বলি, আমরা দেখেছি দুটো অ্যাটম M1 M2, সেক্ষেত্রে এদের মধ্যে যে মহাকর্ষ বলটা ওয়ার্ক করে, মানে হ্যাঁ এটাকে মহাকর্ষ বলই বলে। দাঁড়াও এক সেকেন্ড, M1 M2 দুটো ভরের মধ্যে এদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করবে সেটাকে কিভাবে আমরা নিই? F, এটা হচ্ছে ফোর্সটা প্রপোর্শনাল টু M1 M2 বাই আর স্কোয়ার, তাই না? দেখো এই সূত্রগুলো আমরা ইউজ করি। আচ্ছা ক্লাসে কি জনসংখ্যা নেই নাকি? কোনো রিপ্লাই নেই, কিছু নেই, এরকম অবস্থা কেন? চলো দেখো A প্রপোর্শনাল টু M1 M2 বাই আর স্কোয়ার। ওকে সুপ্রিয়া, তুমি বুঝতে পারছো? তুমি মাঝে মধ্যে একটু কমেন্ট টমেন্ট দাও, নইলে অনলাইনে ক্লাস হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না কি পড়াচ্ছি, পরপর শুধু বলে যাচ্ছি, কোনো রেসপন্স নেই, কিছু নেই। দেখো এরপর তাহলে এখানে আমরা এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করব। কিরম ভাবে? দেখো এখানেও অ্যাকচুয়ালি কুলম্বিক ফোর্সই কাজ করবে, এটা অ্যাকচুয়ালি কুলম্ব ফোর্স কাজ করবে। দেখো
এই যে নিউক্লিয়াস যেটা কিনা পজিটিভ চার্জ। আচ্ছা সুপ্রিয়া, ওকে ঠিক আছে। দেখো ক্লাস বোর লাগছে না তো? বুঝতে পারছো তো যা বলছি কি কিছু? অবশ্যই ফিডব্যাকটা দেবে। দেখো এটা হচ্ছে কি পজিটিভ চার্জ। এবার এর বাইরে ইলেকট্রন নেগেটিভলি চার্জ একটা পার্টিকেল ভ্রমণ করছে একে। তাহলে এই যে দুটো চার্জ, এরা কি চার্জ বডি। তাহলে এদের মধ্যে দেখো একটা কি করবে, কুলম্বিক ফোর্স কাজ করবে। এই যে কুলম্বিক ফোর্সটা, এটা কি? এটা অ্যাকচুয়ালি তোমার যখন আমরা যে মাধ্যাকর্ষণ শক্তি পড়েছি, মাধ্যাকর্ষণ বল, বা ধরো সূর্য আছে ভেতরে, চারদিকে পৃথিবী প্রদক্ষিণ করছে, এদের মধ্যে যে একটা তোমার শক্তি এদের মধ্যে কাজ করে, মহাকর্ষ বল, তাই তো? মহাকর্ষ বল, এটার জন্য কি তৈরি হয় এখানে? অভিকেন্দ্র বল, ঠিক আছে? অভিকেন্দ্র একটা তৈরি হয় যেটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে আমরা বলতে পারি এই যে সেন্ট্রিপিটাল ফোর্সটা, এটার জন্য এর এগেনস্টে আর একটা ফোর্স তৈরি হয় যেটাকে আমরা বলি অপকেন্দ্র বল। অপকেন্দ্র বলের ইংলিশটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, আর এটা হচ্ছে সেন্ট্রিপেটাল ফোর্স, অভিকেন্দ্র বলটা। ওকে, চলো এখানে তাহলে আমরা দেখব যে এই যে অপকেন্দ্র বল বা অভিকেন্দ্র বল, এরা কিন্তু দুজন পরস্পরের সমান। ওকে, এদের মধ্যে যে এখানে কি আছে, এখানে আমি বললাম কুলম্বিক ফোর্স কাজ করছে। এই কুলম্বিক ফোর্সটা তাহলে কার সাথে সমান হয়ে যাবে? অভিকেন্দ্র বল। কারণ এই অভিকেন্দ্র বল আর কুলম্বিক ফোর্স এটা একই দিকে কাজ করবে, একই ডিরেকশনে, এবং এদের ম্যাগনিটিউড সেম। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি সুন্দর করে, the centripetal force of the centripetal force or Coulombic force of attraction equal to Z E square divided by 4 pi epsilon 0 r square. ওকে, এখানে কি কি আছে দেখো, এটা অ্যাকচুয়ালি জেড ই স্কোয়ার ইকুয়াল টু কি হচ্ছে, জেড ই পজিটিভ ইন্টু ইলেকট্রনের নেগেটিভ। এই দুটো গুণ করে আমরা এর পজিটিভ নেগেটিভ কোনোটাই রাখছি না, একবারে ই স্কোয়ার লিখছি। ওকে, এবার দেখো এখানে সেন্ট্রিফিউগাল ফোর্সটা কত, এমভি স্কোয়ার বাই আর। সেন্ট্রিফিউগাল ফোর্স ইকুয়াল টু এমভি স্কোয়ার বাই আর। ওকে, তাহলে আমি দেখো কি বললাম, অ্যাটমটা যদি স্টেবল হয়, আমি কি বললাম, সেন্ট্রিফিউগাল ফোর্সটা কোথায়? অপোজিটে কাজ করবে। অপোজিটে কাজ করবে, তার কারণ কি? নিউটনসের এখানে থার্ড ল ওয়ার্ক করছে। নিউটনস থার্ড ল, তৃতীয় গতিসূত্র কি বলছে? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে এই যে কুলম্বিক ফোর্স বা অভিকেন্দ্র বল, তার বিপরীতে অপকেন্দ্র বল কাজ করছে। এবার এই যে দুটো বলের ক্রিয়ায় কি হবে, এই যে ইলেকট্রন একটা আর ব্যাসার্ধের নির্দিষ্ট কক্ষপথে চারিদিকে ঘুরছে। যদি অপকেন্দ্র বল না কাজ করতো কি হতো? এই দুটো বলের প্রভাবে এটা নিউক্লিয়াসের ওপর গিয়ে পড়তো। তো এবার আমরা কি করব, এই দুটোকে ইকুয়াল করব। ওকে, ইকুয়াল করে দিই তাহলে। দেখো তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু কন্ডিশন ফর এ স্টেবল অ্যাটম centrifugal force equal to centripetal force, তাই না? সেন্ট্রিপেটাল ফোর্স, এই জায়গাগুলো খুব ধরে ধরে একটু বোঝার চেষ্টা করবে, তাহলে কিন্তু সারা জীবন মনে থাকবে।
ঠিক আছে, মুখস্থ করলে মনে থাকবে না। আর অ্যাটমিক স্ট্রাকচার আমি একটু টাইম দিয়েই পড়াবো, কারণ এগুলো বেসিক চ্যাপ্টার। ঠিক আছে, ভালো করে বুঝবে। এরপর নেক্সট যে সমস্ত টপিক পড়াবো সেগুলো কিন্তু ইজিলি পড়া হয়ে যাবে কম সময়ের মধ্যে। তো এই জায়গাটা, এই বেসিক টপিক যেগুলো, এগুলো একটু ধীরে ধীরে ভালো করে বুঝে পড়বে। চলো এবার ইকুয়াল করি। mv স্কোয়ার বাই r ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 r স্কোয়ার। ওকে, और দেখো কি হবে, ভি স্কোয়ার ইকুয়াল টু জেড ই স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এপসাইলন 0 আর এম। ওকে, এটাকে আমি 1 নম্বর দিলাম। এখানে ভি স্কোয়ারের ভ্যালুটা বার করলাম। কেন করলাম আমি একটু পরে বুঝতে পারবে। দেখো, বোর্ডের যে আমরা দেখলাম কন্ডিশন, সেটা কি ছিল? বোর কন্ডিশন ফর অ্যাঙ্গুলার মোমেন্টাম। বোর পস্তুলেতে আমি একটু আগেই বলে এসেছি, কৌণিক ভরবেগ কি হয়? কৌণিক ভরবেগটা কি হয়? mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, এটা হয়। এবার আমি ভি স্কোয়ারের ভ্যালু বার করব, মানে এটাকেও স্কোয়ার করব। তাহলে এখান থেকে দেখো কি পেয়ে যাব, এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। ওকে, এইভাবে দেখো, এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে, और ভি স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। ঠিক আছে, দেখো তাহলে এখানে আমি পেলাম এন স্কোয়ার স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। এবার এই দুটো আসবে এম স্কোয়ার আর স্কোয়ার। এইটাকেও তোমার নাম্বারিং করলাম 2। এবার 1 আর 2 কে কি করে দেবো, ইকুয়াল করে দেবো। 1 আর 2 কে ইকুয়াল করব, তাহলে ভি স্কোয়ারের দুটো ভ্যালু ইকুয়াল করছি, কি পাচ্ছি, এইটা ইকুয়াল টু এটা। ওকে, এটা ইকুয়াল টু এটা। চলো, তাহলে এখানে হয়ে যাচ্ছে জেড ই স্কোয়ার ডিভাইড বাই 4 পাই এপসাইলন 0 আর এম ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ঠিক আছে, চলো দেখো নেক্সট, তাহলে এখানে আর ইকুয়াল টু কত বার করব, কারণ আমাদের মেন লক্ষ্য হচ্ছে আর এর ভ্যালু নির্ণয় করা। ঠিক আছে, আর এর ভ্যালু নির্ণয় করা। তাহলে আর এর ভ্যালু নির্ণয় করি। দেখো এখানে কেটে যাচ্ছে, এম এম কাটবে, আর আর এখানে কাটবে, 4 কাটছে, পাই একটা কাটবে। তাহলে এই যে আর ভ্যালু, এই আর ইকুয়াল টু কত হবে, অর আর ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, এখান থেকে এপসাইলন 0টা যাবে, এপসাইলন 0 ডিভাইড বাই কি হবে, এখানে হয়ে যাচ্ছে, দেখো কি কি পড়ে থাকছে, পাই এম আর জেড ই স্কোয়ার, পাই এম জেড ই স্কোয়ার। দেখো হলো, এটাকে দিয়ে দিলাম 3 নাম্বার। এটা কিন্তু আমি একটা পেয়ে গেলাম। এটা কি, এটা হচ্ছে কিন্তু এসআই সিস্টেমের ক্ষেত্রে, এটা হচ্ছে এসআই সিস্টেমের ক্ষেত্রে পেলাম। কারণ আমি এখানে কি করেছি, এপসাইলন 0 ইউজ করেছি। 4 পাই এপসাইলন 0টা হচ্ছে এসআই সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয়। দিস ইজ ফর এসআই সিস্টেম। এবার নেক্সট সিজিএস সিস্টেমে ক্যালকুলেশন করব। দেখো, ইন সিজিএস ইউনিট কি হবে, ইন সিজিএস ইউনিট দেখো, এমভি স্কোয়ার বাই আর
ইকুয়াল টু কি হবে জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। ওই সেম কনসেপ্ট, ঠিক আছে? কি করলাম, এই যে এখানে করেছিলাম দেখো, এই দুটোকে ইকুয়াল করেছিলাম। এখানে 4 পাই এপসাইলন জিরোটা শুধু নিচ্ছি না, কারণ এটা সিজিএস সিস্টেমে। ওকে, এবার এখান থেকে অর ভি স্কোয়ারের ভ্যালু নিয়ে নেব। দেখো এখানে কত হচ্ছে, জেড ই স্কোয়ার বাই আর এম। এটা তাহলে হয়ে গেল 3 নম্বর। এরপর দেখো, এরপর আসছি mvr ইকুয়াল টু nh বাই 2 পাই, এই সূত্রটাতে mvr ইকুয়াল টু nh বাই 2 পাই। এখান থেকে আমরা ভি স্কোয়ারের ভ্যালু পেয়েছিলাম n স্কোয়ার a স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার। এবার সেম ভাবে এই দুটো আবার কি করব, ইকুয়াল করব। দেখো এই দুটোকে আবার ইকুয়াল করব, কাকে কাকে, 3 ও 4। তাহলে এখানে কি পেয়ে যাচ্ছি, জেড স্কোয়ার বাই আর এম এন স্কোয়ার এ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম স্কোয়ার আর স্কোয়ার। ওকে, পেয়ে গেলাম। और r इक्वल टू n स्क्वायर a स्क्वायर डिवाइड बाई 4 पाई स्क्वायर z m e स्क्वायर। এটা পেলাম। দেখো এটা তাহলে কি পেয়ে গেলাম, একটা এক্সপ্রেশন। এটা কি সিজিএস ইউনিটে, সিজিএস সিস্টেমে, ঠিক আছে, সিজিএস ইউনিট। এবার দেখো রেডিয়াস ক্যালকুলেশন করব। প্রথমে আমি যে রেডিয়াসটা ক্যালকুলেশন করব সেটা হাইড্রোজেন অ্যাটমের জন্য, ফর হাইড্রোজেন অ্যাটম। দেখো হাইড্রোজেন অ্যাটমের জন্য কি ক্যালকুলেশন করব, এখানে আমরা কি পেয়েছিলাম, n স্কোয়ার h স্কোয়ার বাই এপসাইলন 0 বাই পাই এম জেড স্কোয়ার। তাহলে এখানে কি করব, হাইড্রোজেন অ্যাটমের রেডিয়াস ক্যালকুলেশন করব। তাহলে আর এইচ লিখছি। এবার দেখো হাইড্রোজেন অ্যাটম যখন আমরা নেব, এর ক্ষেত্রে কি হবে, n ইকুয়াল টু 1 হবে ফর 1 ইলেকট্রন। একটা ইলেকট্রন আছে তাই n ইকুয়াল টু 1 হবে, একটাই কক্ষ, n ইকুয়াল টু 1। জেড ইকুয়াল টু কি হবে, সেটাও 1, কারণ একটাই প্রোটন। তাহলে এই যে রেডিয়াস নির্ণয়ের যে সমীকরণটা, এটা কি হবে, আর এইচ ইকুয়াল টু n স্কোয়ার a স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার m স্কোয়ার আর স্কোয়ার। এটা হচ্ছে আর। এবার এখানে 1 বসিয়ে দেবো, 1 a স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার। আচ্ছা এখানে আমাদের ফর্মুলাটা কি ছিল, সরি ফর্মুলাটা একটু ভুল লেখা হয়ে গেছে, আমি এসআই সিস্টেমে ক্যালকুলেশন করছি, এটা হচ্ছে সিজিএস ইউনিট। দেখো n স্কোয়ার h স্কোয়ার এপসাইলন 0 ডিভাইড বাই পাই এম জেড ই স্কোয়ার। তাহলে এখানে আমরা পাবো কি, এপসাইলন 0 ডিভাইড বাই পাই এম ই স্কোয়ার, জেড ইকুয়াল টু 1 বসিয়ে দিলাম। ওকে, এবার এর ভ্যালুগুলো বসাবো। দেখো ভ্যালুগুলো বলতে বলে দিই, এইচ স্কোয়ার, এইচ এর ভ্যালু কত হয়, 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। সবগুলো এসআই ইউনিটে নেব, কারণ আমি এটা এসআই সিস্টেমেই ক্যালকুলেশন করছি। এবার এপসাইলন 0 যে ভ্যালু হয় সেটা মনে রাখবে, 8.854 ইন্টু
10⁻⁻12 জুল ইনভার্স, কুলম্ব ইনভার্স, মিটার ইনভার্স, এই হবে। ওকে, দেখেছো? দেখো এইভাবে হবে। এরপর 3.14 into 9.1 into 10⁻⁻31 into 1.602 into 10⁻⁻19 কুলম্ব। ওকে, দেখো এটা পুরোটা ক্যালকুলেটর নিয়ে যদি ক্যালকুলেশন করো, এখানে অ্যান্সার পেয়ে যাবে 0.529 into 10⁻⁻10। অ্যান্সারটা আসবে মিটারে, মিটারে আসবে অ্যান্সার, কারণ এটা এসআই সিস্টেম। ঠিক আছে, তাহলে দেখো এখানে কি পেয়ে যাচ্ছি, অ্যাংস্ট্রং ইউনিটে এটা কনভার্ট করতে পারবো 0.529 অ্যাংস্ট্রং। তার কারণ কি, 1 অ্যাংস্ট্রং ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। ওকে, দেখো এই হচ্ছে ব্যাপার। দেখো তাহলে এখানে আমি কি কি নিয়েছি, এখানে আমি ভ্যালুগুলো একবার লিখে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে। এপসাইলন জিরোর ভ্যালু নেওয়া আছে 8.854 ইন্টু 10⁻⁻12 জুল ইনভার্স, কুলম্ব স্কোয়ার, মিটার ইনভার্স। ওকে, এইচ এর ভ্যালু নেওয়া আছে 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড। ওকে, দেখো এরপর নেক্সট তাহলে যেটা বলছি, আর কিসের ভ্যালু আমরা নিয়েছি, এম। ইলেকট্রনের মাস আমি বলেছিলাম 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। আর ইলেকট্রনের চার্জের ভ্যালু কত, এটা অবশ্যই ইলেকট্রনের চার্জ 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। ওকে, এই ভ্যালুগুলো পেয়ে দেখো হাইড্রোজেনের রেডিয়াস আমরা ক্যালকুলেশন করে ফেলেছি, যেটা হচ্ছে এই বোরের একটা কি অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ওকে বোঝা গেছে, বলো। দেখো এই সেম ভাবে আমরা যদি সিজিএস ইউনিটে ক্যালকুলেশন করি, ইন সিজিএস ইউনিট, ইন সিজিএস ইউনিট কি হবে, আর এইচ ইকুয়াল টু হবে এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার জেড এম ই স্কোয়ার। ওকে, দেখো তাহলে আর এইচ এর ভ্যালু এন আর জেড 1 বসাবো, তাহলে এইচ স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার এম ই স্কোয়ার, এটা। এবার নেক্সট স্টেপে দেখো এইচ এর ভ্যালু বসিয়ে দেবো 6.624 ইন্টু 10⁻⁻27 আর্ক সেকেন্ড স্কোয়ার। কেন এখানে আর্ক সেকেন্ড নিলাম, কারণ এখানে সিজিএস ইউনিট ইউজ করছি, ডিভাইড বাই 4 ইন্টু 3.14 ইন্টু, দেখো এখানে এম এর ভ্যালুটা কত, এই চার্জের ভ্যালুটা নেব ইএসইউ ইউনিটে, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট 4.8 ইন্টু 10⁻⁻10 ইএসইউ। ওকে, স্কোয়ার ইন্টু 9.1 ইন্টু 10⁻⁻28 গ্রাম, এটা হচ্ছে মাস। এখানে আমরা যে অ্যান্সারটা পাবো সেটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো যেটা পাচ্ছি ইকুয়াল টু 0.529 ইন্টু 10⁻⁻8। ওকে, এখানে এই অ্যান্সার পাচ্ছি, এটা হচ্ছে সেন্টিমিটার। তাহলে এখানে
এটাকে অ্যাংস্ট্রং এ কনভার্ট করলে 0.529 অ্যাংস্ট্রং পাবো। তার কারণ কি 1 অ্যাংস্ট্রং ইকুয়াল টু 10⁸ -8 সেন্টিমিটার। ওকে, দেখো বোঝা গেছে। 3.14, হ্যাঁ এখানে এটা স্কোয়ার হবে, স্কোয়ার হবে। ক্যালকুলেশনটা করলে ধরা পড়তো, যেহেতু ক্যালকুলেশনটা করিনি। চলো তাহলে দেখো আমরা কি পেলাম, ফার্স্ট বোর অরবিট রেডিয়াস। ঠিক আছে, হাইড্রোজেন সিস্টেমে ক্যালকুলেশন করছি, এর মানে হলো আমরা যেটা পেলাম ফার্স্ট 0.529 অ্যাংস্ট্রম, এটা কি, এটা হয়ে যাচ্ছে ফার্স্ট বোর অরবিট রেডিয়াস, তাই তো, এটা হচ্ছে ফার্স্ট বোর অরবিট রেডিয়াস। দেখো তাহলে এবার রেডিয়াস অফ সেকেন্ড অরবিট, রেডিয়াস অফ সেকেন্ড অরবিট তাহলে কি পাবো, কিভাবে করব, দেখো এখানে আমি কি কি বাদ দিয়েছিলাম, এন স্কোয়ারের ভ্যালু, এখানে এন স্কোয়ার বাই জেড, এটা বাদ গেছে 1 ধরেছি বলে, তাই তো 1 ধরেছি বলে। দেখো তাহলে এখানে আমরা কি পাবো, ইন জেনারেল রেডিয়াস আমরা কিভাবে পাবো অন্যান্য অ্যাটমের ক্ষেত্রে, তাহলে আর ইকুয়াল টু কি হবে 0.529 ইন্টু এন স্কোয়ার বাই জেড, এরকম একটা ফর্মুলা পাবো, তাই তো, বা অন্যভাবে এটাকে লিখলে আর ইকুয়াল টু আর এইচ ইন্টু এন স্কোয়ার বাই জেড, এই একটা ফর্মুলা। ঠিক আছে, এখানে এন আর জেড এর ভ্যালু বসিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো অরবিট রেডিয়াস। ওকে, দেখো এবার আমরা ক্যালকুলেশন করি পরপর, রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট, দেখো রেডিয়াস অফ সেকেন্ড বোর অরবিট, অবশ্যই হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে। ওকে, কি হবে দেখো আর এইচ ইন্টু এন, এন এর ভ্যালু এবার বসবে এন স্কোয়ার, এন কি হবে 2 বসবে, তাহলে আর এইচ ইন্টু 2 স্কোয়ার। ওকে, সেকেন্ড বলেছে, তাহলে এখানে এন এর ভ্যালু 2 বসবে, হয়ে যাচ্ছে 4 আর এইচ। ওকে, সেম ভাবে থার্ড বোর অরবিট, দেখো সেম ভাবে রেডিয়াস অফ থার্ড বোর অরবিট, থার্ড বোর অরবিট কি হবে আর এইচ ইন্টু 3 স্কোয়ার, তাহলে হয়ে যাচ্ছে 9 আর এইচ, 9 আর এইচ। ওকে, তাহলে আমরা বলতে পারি রেডিয়াস অফ nth অরবিট কি হবে, nth অরবিট হয়ে যাবে n স্কোয়ার আর এইচ। ওকে, দেখো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবার দেখো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বলতে চলেছি, যে হাইড্রোজেনিক সিস্টেম, ঠিক আছে, হাইড্রোজেনিক সিস্টেমের ক্ষেত্রে কি হয়, হাইড্রোজেনিক সিস্টেম বলতে কোনগুলোকে বুঝি, হাইড্রোজেনিক সিস্টেম, হাইড্রোজেনিক সিস্টেম বলতে আমরা কাদেরকে বুঝি, দেখো এই যে হাইড্রোজেনিক সিস্টেম কাকে বলবো, দেখো প্রথমে আমি অ্যাটম গুলো লিখে নিই, হিলিয়াম প্লাস, তারপর লিখছি লিথিয়াম 2 প্লাস, তারপর লিখছি বেরিলিয়াম 3 প্লাস। ওকে, হিলিয়াম প্লাস এক্ষেত্রে কি হবে জেড ইকুয়াল টু 2। ওকে, লিথিয়াম 2 প্লাস
এটার ক্ষেত্রে কি হবে দেখো, লিথিয়াম 2+ এর ক্ষেত্রে আমার হচ্ছে Z = 3, বেরিলিয়াম 3+ এর ক্ষেত্রে হচ্ছে Z = 4। কেন হাইড্রোজেনিক সিস্টেম বলছি? তার কারণ এখানে ইলেকট্রন সংখ্যা প্রত্যেকের 1, সেই কারণে এরা হাইড্রোজেনিক সিস্টেম। ওকে, কিন্তু এদের নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা আলাদা। ঠিক আছে, দেখো তাহলে এবার হিলিয়ামের রেডিয়াস কি হওয়া উচিত? আমরা রেডিয়াস কি দেখেছি, এই এটা R = RH × n²/z। ওকে, এবার এখানে ইলেকট্রন একটা করেই আছে, সেই জন্য ফর অল সিস্টেম এখানে কি হয়ে যাবে, n = 1। কোথায় চেঞ্জ হবে? Z ভ্যালুতে চেঞ্জ হবে। ওকে, তাহলে দেখো R হিলিয়াম প্লাস ইকুয়াল টু কি হবে, RH / 2, কারণ Z নিচে আছে। ওকে, আর লিথিয়াম 2+, এক্ষেত্রে কি হবে, RH / Z এর ভ্যালু নিচে আছে, তাহলে 3, আর বেরিলিয়াম 3+, এর ক্ষেত্রে হয়ে যাবে RH / 4। ঠিক আছে সুপ্রিয়া, ক্লিয়ার? দেখো হাইড্রোজেনিক সিস্টেমের ক্ষেত্রে ক্লিয়ার ব্যাপারটা। এখানে কি আছে, কেন এগুলো দেখালাম? এখানে রেডিয়াস সাজাতে বলে। সাজাতে বলে মানে কি, ব্যাসার্ধের হয় ডিক্রিজ অনুযায়ী সাজাও আর ইনক্রিজ অনুযায়ী সাজাও। তাহলে এখানে আমরা সাজালে কি পাবো, RH > R helium plus > R lithium 2+ R beryllium 3+। ওকে, বোঝা যাচ্ছে? এই হলো আমাদের জেনারেল তোমার রুল অনুযায়ী এক্সপ্লানেশন, যে এইভাবে রেডিয়াসটা বেশি হয়ে যাচ্ছে এদের। দেখো এই যে সেম জিনিসটাকে আমরা কিন্তু আর একটা ভাবে বলতে পারি। আর একটা ভাবে বলতে পারি মানে আমি ঠিক কি বোঝাতে চাইছি দেখো, দেখো আর একটা ভাবে বলতে চাইছি মানে এই যে হাইড্রোজেনিক সিস্টেম গুলো, এদের প্রত্যেকের ভ্যালেন্স সেলে একটা ইলেকট্রন আছে বাইরের সেলে, বাট এদের নিউক্লিয়ার চার্জ কার উপর ডিপেন্ড করে? নিউক্লিয়ার চার্জ প্রপোর্শনাল টু, আমরা জেড বলতে পারি, যদিও এরকম কোনো রুল কোথাও লেখা নেই, কিন্তু আমরা প্রপোর্শনাল টু জেড বলতে পারি, কারণ জেড হচ্ছে তোমার অ্যাটমিক নাম্বার, প্রোটনের সংখ্যা। এবার এখানে আমরা দেখতেই পেলাম সবগুলোর ক্ষেত্রে ইলেকট্রন একটা করেই, বাট বেরিলিয়ামের নিউক্লিয়ার চার্জ সবচেয়ে বেশি। তাহলে বেশি হওয়ার জন্য কি হবে? বেশি হওয়ার জন্য এক্ষেত্রে কি হয়ে যাবে, যে নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে। নিউক্লিয়ার চার্জ এইদিকে আমরা যত যাব, নিউক্লিয়ার চার্জ উইল ইনক্রিজ। কেন বললাম আমি? প্রোটন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, উইল ইনক্রিজ। সেই জন্য কি হবে, দেখো নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ হচ্ছে মানে কি, ইলেকট্রনটাকে অনেক শক্তি দিয়ে কেন্দ্রের দিকে আকর্ষণ করবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সাইজ ডিক্রিজ করবে। ওকে, চলো এবার নেক্সট দেখো, অঙ্ক করাবো দুটো। বলো এবার এটার অ্যান্সার দাও।
ক্যালকুলেট দ্য রেডাই অফ সেকেন্ড বোর অরবিট অফ লিথিয়াম 2+। একটু আগেই করেছিলাম। অ্যান্সার দাও। ক্যালকুলেট দ্য রেডাই অফ সেকেন্ড বোর অরবিট অফ লিথিয়াম প্লাস। খুব ছোট হয়ে গেছে লেখা। বলো সুপ্রিয়া। দেখো কিভাবে করব। n ইকুয়াল টু 2, z ইকুয়াল টু এখানে কত হবে 3 হবে। n ইকুয়াল টু 2 বলেছে আর z ইকুয়াল টু 3। z ইকুয়াল টু 3 মানে দেখো n ইকুয়াল টু 2, z ইকুয়াল টু 3। সেকেন্ডে বোর অরবিট ক্যালকুলেশন করতে হবে। তাহলে রেড আই ইকুয়াল টু RH ইন্টু n স্কোয়ার বাই z। এই কমন ফর্মুলা ইউজ করব। বাট RH মানে আমরা জানি 0.529 অ্যাংস্ট্রম। তাহলে ইন্টু n ইকুয়াল টু 2 হবে, z ইকুয়াল টু 3। তাহলে হয়ে যাচ্ছে 0.529 ইন্টু 4/3। ওকে, চলো এখানে মোটামুটি একটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে 0.705 অ্যাংস্ট্রম। ওকে, এই অ্যান্সারটা বেরোবে। চলো পরের কোয়েশ্চেন। দেখো কি বলছে, ক্যালকুলেট দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট অফ হিলিয়াম প্লাস। ক্যালকুলেট দ্য এনার্জি অফ অ্যান ইলেকট্রন ইন দ্য ফার্স্ট বোর অরবিট অফ হিলিয়াম প্লাস। বলো এখানে কি বুঝছো? আচ্ছা, এনার্জি ক্যালকুলেশনটা আমি পরেই দেখাচ্ছি, তার আগে এই জায়গাগুলো তাহলে বলে দিই, ঠিক আছে? দেখো এনার্জি ক্যালকুলেশনটা করে নি। দেখো যখন আমরা এনার্জি ক্যালকুলেশন করব কিভাবে করব ভালো করে শোনো। একটা ইলেকট্রন যখন ঘুরছে, ঠিক আছে, বোর অরবিটে, তখন সেখানে দুরকম এনার্জি থাকে। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি, মানে এটাকে আমরা বলছি কি গতিশক্তি। এটা কিভাবে পাওয়া যাচ্ছে? বাই ভার্চু অফ ইটস মোশন, তাই তো। তারপরেরটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কি? বাই ভার্চু অফ ইটস পজিশন। ওকে, পোটেনশিয়াল এনার্জি বাই ভার্চু অফ ইটস পজিশন মানে এর পজিশন বলতে যা বোঝায় আর কি। চলো
এবার দেখো এবার যখন আমরা এনার্জি ক্যালকুলেশন করব, তখন আমরা এই দুটো কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি, এই দুটো এনার্জি কি করব, যোগ করব। তবেই আমরা কি পাবো, টোটাল এনার্জিটা পাবো। এবার দেখো কাইনেটিক এনার্জি কাকে বলছে। কাইনেটিক এনার্জি মানে আগেই বলছি আমরা, এটা গতি শক্তি। ওকে, দেখো একটা এম মাসের ইলেকট্রন এ কি করছে, ভি ভেলোসিটিতে যখন ঘুরছে, তো এর সাথে অ্যাসোসিয়েটেড কাইনেটিক এনার্জিটা কি হবে, এর সাথে অ্যাসোসিয়েটেড কাইনেটিক এনার্জিটা হবে কি, এম ভি স্কোয়ার বাই 2। ওকে, এটা 2 হবে, এম ভি স্কোয়ার বাই 2। আমরা গতিশক্তির এক্সপ্রেশন জানি, হাফ এম ভি স্কোয়ার। এটাই হচ্ছে গতিশক্তি। এবার এই যে শক্তিটা, এটা আমাদের গতিশক্তি, ঠিক আছে। এবার আমরা কি জানি, আচ্ছা এটা আরই হতো, খেয়াল করিনি, আমরা এটা আগে দেখে এসছি যে এই যে অভিকেন্দ্র বল, এটা কার সাথে ইকুয়াল, ওই যে কুলম্বিক ফোর্স বা সেন্ট্রিপিটাল ফোর্স তার সাথে ইকুয়াল। এটা আমরা আগেই দেখে এসছি রেডিয়াস মেজারমেন্টের সময়। তাহলে এটা ইকুয়াল টু এটা যখন করা হলো, সেখান থেকে এবার দেখো এর পরের স্টেপটা কি করা হলো, এখানে আর আর কেটে গেল, ঠিক আছে। এম ভি স্কোয়ার বোথ সাইডে 2 দিয়ে ভাগ করলাম, জেড স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 আর। দেখো বোথ সাইডে 2 দিয়ে ভাগ করলাম, করতে আমি এই এক্সপ্রেশনটা পেলাম, এম ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 আর। ওকে, এটা পেয়ে গেলাম। তাহলে কোন এনার্জি, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি পেলাম, কিন্তু মাথায় রাখবে। এরপর দেখো আসছি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি কিভাবে পাবো, এখানে একটা ছোট্ট ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। তবেই আমরা এখানে পোটেনশিয়াল এনার্জিটা পাবো। এর আগে কাইনেটিক এনার্জি ডিসকাস করেছি, এবার পোটেনশিয়াল এনার্জি। দেখো তাহলে এখানে কি বলছে, the potential energy of an electron is calculated with reference to its position at infinite distance from the nucleus। মানে এখানে কি বোঝাচ্ছে শোন, দেখো এখানে আমি পোটেনশিয়াল এনার্জি বলতে কি ধরে নিচ্ছি, এই যে এই জায়গাটাই দেখো, এখানে হবে কি, এখানটাই ইনফিনিটি, ইনফিনিটি হবে। কেন, এখানে ইন্টিগ্রেশন করা হচ্ছে, বলা হচ্ছে যে এখানে কিছুটা কার্য করা হচ্ছে, ঠিক আছে, কিছু কার্য করা হচ্ছে। ধরো ইনফাইনাইট ডিস্টেন্স মানে অসীম, কোন ইনফাইনাইট ডিস্টেন্স মানে অসীম, এখানে কোনো একটা চার্জকে আমরা নিয়ে যাচ্ছি, একটা ইলেকট্রনকে ইনফিনিটি থেকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, ডিস্টেন্স আর এ, ফ্রম দ্য নিউক্লিয়াস। ইনফিনিটি থেকে, আমি আবার বলছি, at infinite distance the potential energy is supposed to be 0। ইনফাইনাইট ডিস্টেন্সে, ঠিক আছে, ইনফাইনাইট ডিস্টেন্সে 0 ধরা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এবার এই যে পোটেনশিয়াল এনার্জি ইলেকট্রনের ক্ষেত্রে, এটা কিভাবে দেব আমরা, ইনফিনিটি থেকে নিউক্লিয়াসের, ইনফিনিটি থেকে নিউক্লিয়াস থেকে আর ডিস্টেন্সে আমি যখন কোনো ইলেকট্রনকে নিয়ে যাচ্ছি, সেখানে ওয়ার্ক ডান, তো এইখানটায় কি হবে, এখানটায় ইনফিনিটি হবে।
যাই হোক, এখানে পাওয়া যাচ্ছে না, আমি পরে দিয়ে দেবো। এখানে আপাতত আমি ইনফিনিটি লিখছি, ঠিক আছে? ইনফিনিটি থেকে কি বললাম, ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে নিয়ে যাচ্ছি, ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে। তখন আমরা কি করব, সমাকলন করে ইন্টিগ্রেশন করে এই ভ্যালুটা পাবো। এবার এখানে দেখো একটা মাইনাস আসবে, ঠিক আছে? একটা নেগেটিভ সাইন এখানে আসবে ইন্টিগ্রেশন করার পর। এই যে নেগেটিভ সাইনটা, এটা কি বলছে অ্যাকচুয়ালি, এটা কি ইন্ডিকেট করছে, যে ইলেকট্রন ইন অ্যান অ্যাটমিক সিস্টেম ইজ মোর স্টেবল। ইলেকট্রন ইন অ্যান অ্যাটমিক সিস্টেম ইজ মোর স্টেবল, ঠিক আছে? সেই কারণে এখানে নেগেটিভ সাইন। তাহলে আমি এখানে লিখে দিই, দিস নেগেটিভ সাইন indicates that an electron in an atomic system is more stable. চলো, তাহলে এখানে একটা কি, এই যে ইলেকট্রন একটা রিমুভ করার জন্য একটা এনার্জি দরকার, তাই তো? একটা এনার্জি দরকার, মানে আমাকে একটা এখানে কাজ করতে হবে, কার্য সম্পাদন করতে হবে, যদি আমরা একটা ইলেকট্রনকে এখান থেকে রিমুভ করি। চলো, তাহলে এরপর আমরা কি করব, টোটাল এনার্জি, দুটো এনার্জি আমাদের বেরিয়ে গেছে, একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, আর এখানে দেখো একটা কাইনেটিক এনার্জি। এবার টোটাল এনার্জিটা আমরা এখানে ক্যালকুলেশন করব। দেখো, তাহলে টোটাল এনার্জি কি হবে, টোটাল এনার্জি ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 আর মাইনাস জেড ই স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 আর। ওকে, তাহলে এখানে পেলাম মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই 8 পাই এপসাইলন 0 আর। ওকে, এই হচ্ছে পেলাম। এরপর দেখো, ইনসার্টিং দ্য ভ্যালু অফ আর উই গেট, আমরা এখানে আর এর ভ্যালু ইনসার্ট করব। আর এর ভ্যালু কি পেয়েছিলাম, দেখো আর এর ভ্যালু আমরা এর আগে যা পেয়েছিলাম সেই ভ্যালু এখানে ইনসার্ট করব, ঠিক আছে? দিলে এক্সপ্রেশনটা কি পাবো, আর ইকুয়াল টু, এখানে যেহেতু আমরা দেখো এসআই সিস্টেমে বার করছি, আর ইকুয়াল টু কোন ভ্যালুটা নেব, এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার, এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার ডিভাইড বাই পাই এম জেড ই স্কোয়ার। ওকে, পাই এম জেড ই স্কোয়ার। চলো, তাহলে আর এর ভ্যালু বসিয়ে দিই, মাইনাস জেড ই স্কোয়ার ডিভাইড বাই 8 পাই এপসাইলন 0, আর এর ভ্যালু এবার এখানে বসাবো, কি, ইন্টু এপসাইলন 0 এন স্কোয়ার এইচ স্কোয়ার ইন্টু পাই এম জেড ই স্কোয়ার। হলো? এবার দেখো, তাহলে পাই পাই কাটলো, আর কিছু কাটবে, দেখো তাহলে নেক্সট কত পাচ্ছি, মাইনাস এম ই টু দি পাওয়ার, দেখো 4 হয়ে যাবে, ই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। ওকে, ওপরটা থেকে পেলাম, নিচেটা থেকে কি পাবো, 8 এপসাইলন 0 স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। দেখো, তাহলে পেয়ে গেলাম আমরা এনার্জি, এনার্জির ফর্মুলা ই ইকুয়াল টু পেয়ে গেলাম। এবার সেম ভাবে এখানে কি ক্যালকুলেশন করব আমরা, হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে ইএইচ ক্যালকুলেশন করব। দেখো, নাও
for hydrogen atom n equal to 1 z equal to 1, তাহলে EH কি হবে minus m e to the power 4 z square divide by 8 epsilon 0 square n square a square। এখানে z আর n বসাবো, তাহলে মাইনাস m e to the power 4 8 epsilon 0 স্কোয়ার a স্কোয়ার। দেখো a স্কোয়ার পেলাম। এই হচ্ছে আমাদের এসআই সিস্টেমে এনার্জি। এবার এখানে তাহলে দেখো ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। EH ইকুয়াল টু হবে কি মাইনাস 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইন্টু e টু দি পাওয়ার 4, এখানে বসাবো 1.602 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম হোল টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 8 into 8.85 into 10 to the power minus 12 joule inverse coulomb inverse meter inverse। ওকে, এটার কি হয়ে যাবে স্কোয়ার ইন্টু 6.626 into 10 to the power minus 34 joule second স্কোয়ার। দেখো এই পেলাম। এবার এখানে এটা ক্যালকুলেশন করে আমরা যে ভ্যালুটা পাবো আমি এখানে সেটাই লিখছি, মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল অ্যাটম ইনভার্স। এগুলো কিন্তু আমরা পার অ্যাটম পাচ্ছি এনার্জিগুলো, ঠিক আছে, জুল অ্যাটম ইনভার্স। তার কারণ এখানে আমরা যেটা পাবো কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 সব কাটাকাটি হওয়ার পর পড়ে থাকবে, কিন্তু এক্ষেত্রে আমরা জুল ইকুয়াল টু হয় যেটা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স 2 সেটাকে একবারে বসিয়ে দিলাম। ওকে, চলো দেখো এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে জুল পার অ্যাটম। যদি আমাকে পার মোল ক্যালকুলেশন করতে হয় এনার্জি পার মোল, সেক্ষেত্রে কি করব, এই যে ভ্যালুটাকে মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 একে অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে গুণ করব 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এটা হয়ে যাবে জুল পার মোল। ওকে, এটা হয়ে যাবে জুল পার মোল। দেখো এখানে এটা ক্যালকুলেশন করলে মোটামুটি আমাদের অ্যান্সার আসবে এখানে 23 আর 6 দুগুণে 12 13.128 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল পার মোল। ওকে, এটা আমাদের অ্যান্সার আসছে। বা আমরা এটাকে যদি কিলো জুলে করে নিই, কিলো জুল, জুলটাকে কিলো জুলে কনভার্ট করার জন্য 10 টু দি পাওয়ার 3 দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে এটা হয়ে যাবে 13.13 কিলো জুল পার মোল। ওকে, এইগুলো হচ্ছে ভ্যালু, সব ভালো করে মনে রাখবে। নেক্সট দেখো, তাহলে এখানে আমরা E ইকুয়াল টু দেখো সেম ভাবে বলতে পারি E ইকুয়াল টু EH ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার, যেরকম আগের গুলোতে বুঝিয়েছি ওইভাবেই ঠিক আছে। E ইকুয়াল টু EH ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। চলো এবার নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে সিজিএস ইউনিটে, ঠিক আছে, সিজিএস ইউনিটে এনার্জিটা ক্যালকুলেশন, সেটা এবার নেক্সট ক্লাসেই করব, এই ক্লাসে আর ধরছি না। আচ্ছা, সিজিএস ইউনিটে আমি এনার্জির এক্সপ্রেশনটা ফর্মুলাটা ক্যালকুলেশন করে রাখি, ঠিক আছে, নেক্সট ক্লাসে এনার্জিটা ক্যালকুলেশন করব। দেখো ইন সিজিএস ইউনিট, হ্যাঁ নেগেটিভ সাইনটা অবশ্যই থাকবে, এখানে নেগেটিভ ছিল এখানে থাকবে না সেরম নয়,
নেগেটিভ সাইনটা অবশ্যই থাকবে। ঠিক আছে, চলো ইন সিজিএস ইউনিট। যাক সুপ্রিয়া, ভালো লাগছে যে তুমি পুরো ক্লাসটা মন দিয়ে করছো। একজন স্টুডেন্টও যদি ভালো করে ক্লাস করে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। চলো ই ইকুয়াল টু, দেখো সিজিএস ইউনিটে আমরা কি পাবো, ই ইকুয়াল টু হাফ এমভি স্কোয়ার মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। ওকে, কি করলাম এখানে, কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, এটা কাইনেটিক এনার্জি, এটা পোটেনশিয়াল এনার্জি। ওকে, দেখো এটা হচ্ছে কি ই ইকুয়াল টু আমরা পেলাম, চলো এবার এই যে হাফ এমভি স্কোয়ার এর ভ্যালুটা আমাদের ডিটারমাইন করতে হবে। তাহলে বলি এগেন এমভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার, যেটা আগের বারে করা হয়েছিল সেম ভাবে। এখানে আর আর কেটে গেল, और বোথ সাইডে 2 দিয়ে ভাগ করলাম, হাফ এমভি স্কোয়ার ইকুয়াল টু জেড ই স্কোয়ার বাই 2r। তাহলে দেখো এই যে এনার্জি এক্সপ্রেশনে বসিয়ে দেবো, এইটাতে এইটাতে পুট করব, ভ্যালুটা কি হবে, ই ইকুয়াল টু হবে জেড ই স্কোয়ার বাই 2r মাইনাস জেড ই স্কোয়ার বাই আর। তাহলে এখানে পেয়ে যাচ্ছি মাইনাস জেড ই স্কোয়ার বাই 2r। এবার এখানে কি করব, সিজিএস সিস্টেমে যে আর পেয়েছিলাম সেটার ভ্যালু এখানে বসিয়ে দেবো। তাহলে দেখো কত হবে, জেড ই স্কোয়ার বাই 2, এবার আর এর ভ্যালু বসাচ্ছি, আর এর ভ্যালু বসানো মানে উল্টে দেবো। আর এর ভ্যালু ছিল কত, এন স্কোয়ার এ স্কোয়ার ডিভাইড বাই ছিল 4 পাই স্কোয়ার এম জেড ই স্কোয়ার। এখানে কি করলাম, আর এর ভ্যালুটাকে উল্টে দিলাম, নিচে আছে দেখো। তাহলে এখানে কি হবে, মাইনাস, মাইনাস সাইনটা তো থাকবেই। ওকে, মাইনাস 2 পাই স্কোয়ার এম জেড স্কোয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এন স্কোয়ার এইচ স্কোয়ার। ওকে, এটা আমরা পেলাম সিজিএস সিস্টেমে এনার্জির ফর্মুলা। আশা করি বুঝতে পেরেছো। চলো তাহলে এখানে ক্লাসটা শেষ করছি, নেক্সট ক্লাসের পর থেকে স্টার্ট হবে। এখানে হোমওয়ার্ক দিয়ে রাখি, সুপ্রিয়া তুমি অবশ্যই করবে, এই এনার্জির ভ্যালুটা ক্যালকুলেশন করবে, এনার্জির ভ্যালুটা ক্যালকুলেশন করবে সিজিএস সিস্টেমে। ওকে, সিজিএস সিস্টেমে ক্যালকুলেশন করবে, এসআই সিস্টেমে ক্যালকুলেশন করে দেখিয়ে দিয়েছি, এবার এটা করবে সিজিএস সিস্টেমে। ওকে, চলো আমি তাহলে ক্লাসটা অফ করলাম। হ্যাঁ, গুড নাইট।